গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ জিকে ডোজ থেকে ক্লাস নাম্বার 31 31তম ক্লাসে সকলকে স্বাগত জানাই। তো প্রত্যেকে যারা কানেক্ট আছো, আমাদের এখন যে স্টাইলে ক্লাসগুলো করাচ্ছি আমি, সেটা হচ্ছে কিছু টপিক ভিত্তিক, কিছু মিক্সড প্র্যাকটিস, যেগুলো তোমাদের আপকামিং সমস্ত পরীক্ষায় খুব দরকার আছে। ওকে, তো প্রত্যেকে যারা কানেক্ট আছো, আমাদের যে ক্লাস রুটিন ফলো করা হচ্ছে, ফ্রি ক্লাস রুটিন ইউটিউবে তোমরা পাচ্ছ। এখানে আমার সকাল 8:30 থেকে ক্লাসগুলো থাকছে, এবং অন্যান্য স্যার ম্যাম কখন কোন ক্লাস হয় একটু দেখে নাও। এবং আমাদের সমস্ত এই ফ্রি ক্লাস নোটিফিকেশন লিঙ্ক তোমরা দ্য ওয়ে অফ সলিউশন ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপে পাচ্ছ, এবং পেড কোর্স আমরা করাচ্ছি আমাদের TWS একাডেমি অ্যাপে। প্রত্যেকে যারা কানেক্ট আছো দেখে রাখো আমাদের যে সমস্ত ব্যাচগুলো চলছে। ফাউন্ডেশন 3.0 ব্যাচ, এখানে প্রায় 350 ঘন্টার লাইভ ক্লাস হবে, যেখানে একটা কম্বো ব্যাচ লেখা হয়েছে, কারণ এসএসসি তোমার রেল বা ইত্যাদি আলাদা ব্যাচ তো আছেই। এটা হচ্ছে যারা পরে যুক্ত হচ্ছে, নতুন আছো, সমস্ত রকম পরীক্ষা দেবে, একটা ভালো প্রিপারেশন দরকার। কম্বো ব্যাচ, এটা তুমি রাজ্য কেন্দ্র সমস্ত রকম পরীক্ষার সিলেবাস কভার করানো হচ্ছে একটা ব্যাচেই। এবং অন্যান্য ব্যাচ, স্পেশাল ব্যাচ, এসএসসি এমটিএস জিডি ফাউন্ডেশন রেলের ব্যাচ, ফাউন্ডেশন 2.0 যেটা হয়ে গেছে রেকর্ডেড ব্যাচ, সমাধান WBKP শুধু পিওআইকিউ নিয়ে একটা ব্যাচ আছে, WBKP পিএসসির একটা প্র্যাকটিস ব্যাচ রয়েছে। তো অনেক ব্যাচ আছে, তোমরা যেটা সুবিধা হবে তোমরা সেগুলো নিতে পারো। এবং কিভাবে তোমরা নেবে, আমাদের TWS একাডেমি অ্যাপ প্লে স্টোরে ডাউনলোড করো, দেন পেড কোর্স অপশানে যাও, সেখানে তুমি সমস্ত পেড ব্যাচ দেখতে পাবে, এবং বাই নাও করে এই ক্লিক করলে তুমি সেই ব্যাচ নিতে পারবে। ওকে, খুব সিম্পল প্রসেস আছে, খুব জটিল কিছু নয়। যে কেউ তুমি ফোন দিয়ে তুমি দেখতে পারবে, এবং সেখানে ব্যাচগুলো নিতে পারবে। অ্যাক্সেস নেওয়া খুব ইজি। ওকে, তো আমরা মেন যে আলোচনা শুরু করছি। প্রত্যেকে যারা কানেক্ট হয়েছো মনোযোগ সহকারে ক্লাস করতে থাকো। যে প্রশ্ন থাকবে এবং তার সঙ্গে যে সমস্ত আলোচনা আমরা করব কাজে আসবে আশা করি। অর্থবিল সম্পর্কে একটা প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, অর্থবিল চূড়ান্তভাবে নির্ধারণ করেন কে? উত্তর কি হবে? উত্তর হবে স্পিকার। স্পিকার মানে কি? স্পিকার হচ্ছে লোকসভার অধ্যক্ষ, তাকে বলা হয় স্পিকার। আচ্ছা, নতুন লোকসভা গঠন হয়েছে ভারতবর্ষের, 18তম লোকসভা নির্বাচন হলো, এবং 18তম লোকসভা নির্বাচনের স্পিকারের নাম কি? আগে যিনি ছিলেন তিনি আছেন ওম বিড়লা, তিনি বর্তমান স্পিকার কিন্তু আছেন। বর্তমান স্পিকার তিনি চেঞ্জ হয়নি, ওম বিড়লাই আছেন, এটা মনে রাখবে। এবং অর্থ বিল সম্পর্কে যদি আমরা সংবিধানের আর্টিকেলের দিকে দেখি, আর্টিকেল কত থেকে আর্টিকেল কত আছে? 112 অর্থ বিল সম্পর্কে এখানে বলা হয়েছে নাকি? 112 বাজেট, মানি বিল 110। ওকে, তাই তো? প্রত্যেকে যারা কানেক্ট আছো বলো। ভুল, ঠিকই বলেছিলাম প্রথমে, এখানে বলাটা আমার ভুল হয়েছে। অর্থ বিল 112ই ঠিকই বলেছি, মানি বিল 112। আচ্ছা চলো, মাঝে মাঝে এগুলো কনফিউজ হয়ে যেতে হয়। হ্যাঁ, 110-এ কি আছে প্রত্যেকে বলো তো? আর্টিকেল 110-এ কি আছে? এটা অর্থ বিল। বাজেট সম্পর্কে বলা আছে, কেন্দ্রীয় বাজেট। ভুলভাল বলছি, এই জিনিস দুটো আমি জাস্ট কনফিউজড তোমাদের করে ফেললাম, তার জন্য দুঃখিত। ঠিকঠাকই বলছিলাম, বলতে গিয়ে গন্ডগোল হয়ে গেছে। 112-তে অর্থ বিল, 110-এ বাজেট। ওকে চলো, ভালো করে দেখে নাও, কনফিউজড হলে হবে না। পরবর্তী প্রশ্ন, হর্ষাঙ্গ বংশের রাজধানীর নাম কি? আচ্ছা, প্রত্যেকে যারা কানেক্ট আছো ক্লাস করতে থাকো। হর্ষাঙ্গ বংশ, যেটা আমরা জানি যে ভারতবর্ষের মগধ
হর্ষবর্ধনদের উত্থানের পর প্রথম বংশ হর্ষাঙ্ক। এই হর্ষাঙ্ক বংশের প্রতিষ্ঠাতা থেকে প্রশ্ন আসে এবং রাজধানী থেকে প্রশ্ন আসে। এটা কিন্তু প্রথম রাজধানী রাজগীর, বা অনেক জায়গায় তোমরা পাবে যে রাজগৃহ। রাজগৃহ তো রাজগীর বা রাজগৃহ একই কিন্তু, হ্যাঁ, ডিফারেন্স নেই, একটাই নাম, মানে দুটো নাম। অনেক জায়গায় রাজগীর আছে, কোথাও রাজগৃহ আছে। পরবর্তীতে আমরা যদি দেখি, পরবর্তীতে রাজধানী কোথায় হয়, পরবর্তীতে রাজধানী কোথায় চেঞ্জ হয় বলতে পারবে? রাজধানী শিফট হয় পাটলিপুত্রে। পাটলিপুত্রে আমরা দেখব যে উদয়ন বা উদয়ভদ্র এই যে পাটলিপুত্র শহরের প্রতিষ্ঠাতা, এবং তার সময় থেকে রাজধানীটা পাটলিপুত্রে শিফট হয়। তো এটা যদি প্রশ্ন আসে যে হর্ষঙ্গ বংশের রাজধানীর নাম কি, বা প্রথম রাজধানী যদি উল্লেখ করে, প্রথম রাজধানী কি ছিল, সেটা কিন্তু রাজগৃহ হবে। ওকে, এবং এখানেই কিন্তু আমরা যদি দেখি প্রশ্নটা আসে যে প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল। হর্ষঙ্গ বংশের প্রতিষ্ঠাতা বিম্বিসার, তার পুত্র অজাতশত্রু, তার সময় কি হয়? প্রথম বৌদ্ধ সম্মেলন, ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল, সেটা রাজগৃহে কিন্তু হয়। তাহলে এই জায়গার গুরুত্বটা তুমি বুঝতে পারছো। বাঘা যতীন নামে বিখ্যাত ছিলেন কোন ব্যক্তিত্ব? বাঘা যতীন, বাঘা যতীন নামে বিখ্যাত ছিলেন কোন ব্যক্তিত্ব? চলো, যতীন্দ্রনাথ সেনগুপ্ত, যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, চট্টোপাধ্যায়, মুখোপাধ্যায়। তো এইভাবে কনফিউজড করে দেওয়া হবে তোমাকে পরীক্ষায় যে বাঘা যতীনের পুরো নামটা কি, বা প্রকৃত নাম যদি আমরা দেখি যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। মুখোপাধ্যায় উত্তরটা হবে, বন্দ্যোপাধ্যায় চট্টোপাধ্যায় নয়। গঙ্গা নদী থেকে প্রশ্ন আসে যে গঙ্গা নদী পশ্চিমবঙ্গের কোন স্থানে দুটি শাখায় বিভক্ত হয়েছে? তো এখানে উত্তর কি হবে? উত্তর হবে মুর্শিদাবাদের ধুলিয়ান নামক জায়গায়, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার মুর্শিদাবাদের ধুলিয়ান নামক জায়গায় দুটো শাখায় ভাগ হয়ে গেছে, এবং একটি শাখা কোন দিকে গেল? একটা বাংলাদেশে গেছে পদ্মা নামে, যেটাকে বলা হচ্ছে প্রধান শাখা। বাংলাদেশে প্রবাহিত হয়েছে, নামটা কি? পদ্মা। গঙ্গার নামটাই বাংলাদেশে পদ্মা। আর ওয়েস্ট বেঙ্গলে যেটা ঢুকেছে, ওয়েস্ট বেঙ্গলে যেটা ঢুকেছে সেটাকে বলা হচ্ছে ভাগীরথী। গঙ্গার নামটাই কিন্তু চেঞ্জ হচ্ছে, দেখো, ভাগীরথী, এবং পরে এই নদীর নাম হবে হুগলি। তো ভাগীরথী হুগলি, অনেক জায়গায় লেখা থাকে যে পশ্চিমবঙ্গের প্রধান নদী কি? ভাগীরথী হুগলি। মানে দুটো নদী না, একটা নদী, দুটো নাম। কিছুটা দূর ভাগীরথী নাম, তারপর কিছুটা নদীয়ার নবদ্বীপ সম্ভবত, সেই জায়গা থেকে নাম হচ্ছে কি? হুগলি, ত্রিবেণী থেকে, হ্যাঁ, নদীয়ার। তো এই হচ্ছে কনসেপ্ট, মনে রাখতে হবে। বাংলাদেশে প্রবেশ করেছে পদ্মা নামে, মনে থাকবে। চলো পরবর্তী প্রশ্ন। তো গঙ্গা ভারতের প্রধান নদী, এটা আমরা জানি। আচ্ছা, 2024 সালে, অর্থাৎ এই বছরে ভারতের গণতন্ত্র দিবস উদযাপনে, গণতন্ত্র মানে প্রজাতন্ত্র দিবস, রিপাবলিক ডে এর কথা বলা হচ্ছে, রিপাবলিক ডে, এই দিনে প্রধান অতিথি কে ছিল? রিপাবলিক ডে 2024, সেখানে আমরা যদি দেখি প্রধান অতিথি কে ছিলেন? ইউএসএ রাষ্ট্রপতি জো বাইডেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনা, ভুটানের রাজার নাম কি? আচ্ছা, ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন। উত্তর হবে ইমানুয়েল ম্যাক্রন, তিনি এসেছিলেন। কোন ব্যক্তি আমেরিকাতে ইউনাইটেড ইন্ডিয়া হাউস প্রতিষ্ঠা করেন? কোন ব্যক্তি আমেরিকাতে
ইউনাইটেড ইন্ডিয়া হাউস প্রতিষ্ঠা করেন? তো আমেরিকার কথা বললে আমরা আরেকটা দলের নাম পাই, যে লালা হরদয়াল। লালা হরদয়ালের নেতৃত্বে সান ফ্রান্সিসকোতে গদর দল প্রতিষ্ঠা হয়। এটা কিন্তু আলাদা। ইউনাইটেড ইন্ডিয়া হাউস, যেটা তারকনাথ দাস এবং জিটি কুমার তারা প্রতিষ্ঠাতা, এবং এখানে তারা ইউনাইটেড ইন্ডিয়া হাউস 1910 সালে প্রতিষ্ঠা করে। পরবর্তীতে আমরা দেখব যে লালা হরদয়াল, তাদের নেতৃত্বে সোহন সিং ভাকনা, তাদের নেতৃত্বে গদর দল প্রতিষ্ঠা হয় আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে। আচ্ছা, ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, এটা নিয়ে আমাদের সন্দেহ নেই। তো এই জওহরলাল নেহেরু কে শপথ বাক্য কে পাঠ করেছিল? প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ, হীরালাল জে কানাইয়া, প্রথম বিচারপতি আচ্ছা লর্ড মাউন্টব্যাটেন, নাকি চক্রবর্তী রাজা গোপালাচারী? এই যে অপশনগুলো আছে, উত্তর কি হবে? তো জওহরলাল নেহেরু প্রধানমন্ত্রী থাকেন 1947 সাল থেকে 1964 সাল পর্যন্ত, 1964 পর্যন্ত, প্রায় 4 আর 3 7 17 বছর। এবং এখানে আমরা যদি দেখব লর্ড মাউন্টব্যাটেন, আমরা নর্মালি কি জানি, প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করায় রাষ্ট্রপতি। কিছুদিন আগেই আমরা দেখলাম যে বর্তমান নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী তোমার হয়েছেন, এবং তাকে শপথ বাক্য পাঠ করাচ্ছে আমাদের বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, তাই তো? তো সেই সেন্স থেকে আমরা অনেকে রাজেন্দ্র প্রসাদ করতে পারে, কিন্তু রাজেন্দ্র প্রসাদ কিন্তু রাষ্ট্রপতি হিসেবে জয়েন করেছে কবে জানো? তিনি প্রথম রাষ্ট্রপতি, আমরা জানি ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, প্রেসিডেন্ট তিনি হয়েছিলেন 26শে জানুয়ারি থেকে 26শে জানুয়ারি 1950 থেকে, এবং 1962 সাল পর্যন্ত তিনি ভারতের রাষ্ট্রপতি ছিলেন, দুটোটা। এবং লর্ড মাউন্টব্যাটেন সেই সময় যদি দেখি স্বাধীন ভারতের প্রথম কি গভর্নর জেনারেল, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেন। তারপর আসবে চক্রবর্তী রাজা গোপালাচারী, স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল, তথা তিনিই হচ্ছেন শেষ গভর্নর জেনারেল। তো এই যে ইনফরমেশনগুলো কিন্তু পরীক্ষায় আসে, আমি মুখে বলে দিলাম দ্রুত, কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তাহলে ইনফরমেশন এই যে প্রশ্নে অনেকগুলো দেওয়া হয়েছে, সবগুলো একটু নোট করতে পারো। আচ্ছা, বঙ্গভঙ্গের সময় কোন বাঙালি কবি বলেছিলেন বান এসেছে মরা গাঙে, গানটি রচনা করেন? প্রত্যেকে যারা কানেক্ট আছে অ্যান্সার কর। হ্যালো, ওকে। তো এই একটা প্রশ্ন ডব্লিউবিসিএস এ এসেছে, প্রিলিমসে। উত্তর হবে মুকুন্দ দাস। কবি মুকুন্দ দাস এই তোমার এটি লিখেছিলেন বঙ্গভঙ্গের সময়। তো বঙ্গভঙ্গ থেকে আমরা বেশ কিছু প্রশ্ন পরীক্ষা আসে, আমি জাস্ট একটু আলোচনা করে দিই। যে প্রশ্ন যদি হয় যে বঙ্গভঙ্গ কবে হয়েছিল, বঙ্গভঙ্গ অর্থাৎ বাংলাকে ভাগ কবে হয়েছিল, বঙ্গভঙ্গ কার্যকরী হয় কবে, কার্যকরী হয় কবে যদি প্রশ্ন আসে, বলতে পারবে বঙ্গভঙ্গ কার্যকরী হয় কবে? উত্তর হবে 16ই অক্টোবর 1905 সালে। তাহলে এক্সাক্ট ডেটটাও কিন্তু এখানে মনে রাখতে হবে, তোমাকে ডেটটা মনে রাখতে হবে। এবং যদি বলা হয় তখন ভারতের ভাইসরয় কে ছিল, ভাইসরয় ছিল লর্ড কার্জন। লর্ড কার্জনের সময় তখন ভাইসরয় থাকে, লর্ড কার্জনের সময় বঙ্গভঙ্গ হয়। এবং একই সঙ্গে বঙ্গভঙ্গের পরে স্বদেশী বয়কট আন্দোলন শুরু হয় 1905 সালে। তোমার রবীন্দ্রনাথ ঠাকুর দুই দেশের মিল বন্ধনের জন্য কি করেছিল, রাখি বন্ধন উৎসব করেছিল, কবি গান লিখেছিল। আচ্ছা, তারপর এই বঙ্গভঙ্গ রদ হয়েছিল
কত সালে? বঙ্গভঙ্গ বঙ্গভঙ্গ রদ করা হয় কবে? আন্দোলন চলতে থাকে, বিভিন্ন আন্দোলন হয়, বঙ্গভঙ্গ রদ হয় কবে? প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। 1911 সালের, আমরা জানি 1911 সালের কত তারিখে? 12ই ডিসেম্বর, 12 ডিসেম্বর। এক্সাক্ট ডেটটাও কিন্তু আমি বলে দিয়েছি, একটু জাস্ট মাথায় রাখার চেষ্টা করো, প্রয়োজনে নোট করে নাও। বঙ্গভঙ্গ রদ হয়েছে কার সময় সেটাও কিন্তু পরীক্ষায় আসে, লর্ড হার্ডিঞ্জ বা লর্ড হার্ডিঞ্জ টু, দ্বিতীয় লর্ড হার্ডিঞ্জ। তো এখানে লর্ড হার্ডিঞ্জ নামটা মনে রাখবে, লর্ড হার্ডিঞ্জ টু, দ্বিতীয়, কারণ আগে একজন হার্ডিঞ্জ ছিল, তো সেটা সিরিয়াল অনুযায়ী আমরা টু করি। নামটা তো লর্ড হার্ডিঞ্জ দ্বিতীয় নয়, নামটা হচ্ছে লর্ড হার্ডিঞ্জ। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কার অনুপ্রেরণায় দাক্ষিণাত্য শিক্ষা সমাজ ডেকান এডুকেশন সোসাইটি গড়ে উঠেছিল? দারুণ একটা প্রশ্ন, উত্তর দিতে পারবে? কি হবে সঠিক উত্তর? দাক্ষিণাত্য শিক্ষা সমাজ যেটি গড়ে উঠেছিল কবে, কোথায়, বলতে পারবে? মহাদেব গোবিন্দ রানাডের প্রচেষ্টায় 24 অক্টোবর 1884 সালে মহারাষ্ট্রে। তৃতীয় পানিপথের যুদ্ধের সময় পেশোয়া পদে অধিষ্ঠিত ছিলেন কে? তৃতীয় পানিপথের যুদ্ধের সময় পেশোয়া পদে কে ছিল? বলতে পারবে? তো পেশোয়াতন্ত্র সম্পর্কে প্রশ্ন আসে, পেশোয়া কথাটির অর্থ কি? তোমার উত্তর হবে বালাজি বাজিরাও। এখানে তৎকালীন তৃতীয় পানিপথের যুদ্ধের সময় তিনি পেশোয়া ছিল। তৃতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল 1761 সালে আফগানদের সঙ্গে মারাঠাদের। আফগান আহমদ শাহ আবদালীরা জয়লাভ করে 1761 সালে, পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল। এবং এখানে এই যে পেশোয়া কথাটা থেকে প্রশ্ন আসে যে পেশোয়া কথার অর্থ হচ্ছে প্রধানমন্ত্রী। পেশোয়াটা তন্ত্র কোথায় চালু ছিল? মহারাষ্ট্রে বা মারাঠাদের, মারাঠায় ছিল পেশোয়াতন্ত্র। মারাঠাদের পেশোয়াতন্ত্র শুরু করেছিল কে জানো? বালাজি বিশ্বনাথ। বালাজি বিশ্বনাথ তিনি হচ্ছে পেশোয়াতন্ত্রের প্রতিষ্ঠাতা। এবং শেষ পেশোয়া কে ছিল? শেষ পেশোয়া হচ্ছে দ্বিতীয় বাজিরাও, তিনি ছিল শেষ পেশোয়া। ইঙ্গ মারাঠা যুদ্ধ, শেষ যুদ্ধ 1818 দিকে পেশোয়াতন্ত্রটা শেষ হয়ে যায়। তো 1761 সালে 14ই জানুয়ারি, এখানে ডেটটাও আমি লিখে রেখেছি, ডেটটা মনে রাখার দরকার নেই, তবুও নোট করে রাখতে পারো, তৃতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল। ভারতে সুনামি কত সালে হয়েছিল? এটা উত্তর হবে 2004 সালে। সুনামি কথাটা কোন শব্দ? জাপানি একটা শব্দ। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আমার একটু কনফিউশন যেটা আছে, দেখো এখানে অপশনে তোমরা মহাদেব গোবিন্দ রানাডে পেয়েছো। এখানে যদি প্রশ্নটা আসতো যে কে প্রতিষ্ঠা করেছিল, সেটা কিন্তু আসেনি। প্রশ্নটা কি কার অনুপ্রেরণায়? কার অনুপ্রেরণায়? এখানে কনফিউজড তোমরা অনেকে বলতে পারো যে স্যার বাল গঙ্গাধর তিলক হবে উত্তর,
হ্যাঁ, বাল গঙ্গাধর তিলক প্রতিষ্ঠাতা, কিন্তু এটা আমি বলতে গিয়ে বলা হয়নি। আর এটা ছিল কার অনুপ্রেরণায়? যদি বলো প্রতিষ্ঠাতাকে, প্রতিষ্ঠাতার নামে উল্লেখযোগ্য নাম পাবে বাল গঙ্গাধর তিলক। বাল গঙ্গাধর তিলক মহারাষ্ট্রের পুনেতে এই ডেকান সোসাইটি প্রতিষ্ঠা করেছিল। ওকে, তাহলে প্রশ্নটা একটু লজিক্যাল আছে, ভালো করে খেয়াল করে উত্তর করতে হবে। এটা শুরু হয় 26শে ডিসেম্বর 2004 সালে একটা প্রবল ভূমিকম্প, তার সঙ্গে কি হয়েছিল? সমুদ্র জলোচ্ছ্বাস, যার ফলে বহু মানুষ মারা গেছিল। আচ্ছা, শিল্প সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় মেয়াদি ঋণ সরবরাহ করে প্রধানত কে? প্রয়োজনীয় ঋণ সরবরাহ করবে বাণিজ্যিক ব্যাংকগুলি। অলিম্পিক গেমস 2028 কোথায় অনুষ্ঠিত হবে? তো এই জুলাইতেই আছে অলিম্পিক গেমস, কিছুদিন পরেই অনুষ্ঠিত হবে 2024। এটা কিন্তু 28। ঠিক আছে, প্রশ্নগুলো একটু জাস্ট খেয়াল করবে। অনেক সময় কি হয়, এখানে যে ওয়ার্ডগুলো আছে ভালো করে খেয়াল করো, অনেকে বাংলা ভেবে নেয় 2-4-2-4 মনে করবে এটাও 4 হবে, বাংলা ভেবে নিত, কিন্তু না। প্রশ্ন কিভাবে করা হচ্ছে, কোন ভাষায় আছে, এখানে 1-3 রয়েছে, ঠিক আছে, এখানে কিন্তু 24 নয়, 24 হলে 2-4 এইভাবে লেখা হবে। অনেকে বাংলা ভেবে নাও, এই কনফিউশন হয়, না হওয়ার কিছু নেই, অস্বাভাবিক কিছু না। তুমি সব জানো, উত্তর ভুল করে এসছো যে স্যার 24 তো ছিল অথচ 28। এটা পরীক্ষা অনেক সময় কি হয়, টেনশনে হয়ে যায়। এটা যে ইচ্ছা করে মানে কি, মানে এটা তোমার ধারণার বাইরে এই মিস্টেকটা। আমেরিকায়, ব্রিসবেন, অস্ট্রেলিয়া, এখানে 2032। এগুলো আমরা মাঝে মাঝে করাচ্ছি, কারণ এগুলো তোমাদের পরীক্ষা আসার মতো একটা জায়গা আছে। প্রশ্ন অলিম্পিক থেকে প্রশ্ন হবে, এশিয়ান গেমস থেকে প্রশ্ন হবে। এশিয়ান গেমস যেহেতু শিডিউল অনেক লম্বা, 2034 পর্যন্ত চলে গেছে, তো সেই জায়গা থেকে প্রশ্ন হতে পারে। 2034 সালে কোথায় অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস? মানে এশিয়ায় বেশিরভাগ দেশ, এশিয়ার দেশগুলো পার্টিসিপেট করে, বা এখানে অনেক সময় অস্ট্রেলিয়াও পার্টিসিপেট করে। তো রিয়াদ, সৌদি আরবের রিয়াদে হবে। এবং এখানে এশিয়ান গেমস 2034 ইন্দোনেশিয়ার জাকার্তায় হয়েছিল 2018 সালে, এটা ছিল 18তম। এইভাবে প্রশ্ন হবে। 22-এ হচ্ছে বেজিংয়ে, নাগোয়া জাপান 2026-এ হবে, কাতারের দোহা 2030 সালে হবে। পেঁয়াজ কাটার সময় চোখ এবার তাহলে 18, 19, 20তম হয়েছিল, 20তম হবে লাস্ট, আগামীতে হবে 26-এ 20তম। পেঁয়াজ কাটার সময় চোখ জ্বালা করে, কারণ একটি রাসায়নিক থাকে, সেখানে কি থাকে? সালফার, ক্লোরিন, ব্রোমিন, নাইট্রোজেন। ডাব্লিউবিসিএস প্রিলিমসে প্রশ্নটা এসেছিল, প্রত্যেকে গুরুত্ব সহকারে প্রশ্নটা করবে। পেঁয়াজ কাটার সময় যে রাসায়নিক উপাদানটির জন্য চোখ জ্বালা করে সেটা হচ্ছে সালফার থাকে। আবার আর একটা প্রশ্ন দেখবে যে চুল বিন্যস্ত করতে বিউটি পার্লারে কি ব্যবহার করা হয়? সালফার। তো অনেকে দেখবে বাড়িতে পেঁয়াজের রস দেওয়া হয়, কারণ পেঁয়াজের সালফার থাকে। এই বিষয়গুলো কিন্তু রিলেটেড। কেন্দ্রীয় ধান গবেষণা সংস্থা, বা তোমাকে যদি বলা হয় সেন্ট্রাল রাইস, তোমার যে গবেষণাগারের কথা বলা হচ্ছে, সেটা কোথায় অবস্থিত? সেটি আছে উড়িষ্যার কটকে। আচ্ছা, নিউক্লিয়ান সংখ্যাটি কি? নিউক্লিয়ান সংখ্যাটি হলো কি? কেন্দ্রে উপস্থিত প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা, প্রোটন নিউট্রন সংখ্যা যোগফল, পরমাণুতে ইলেকট্রন প্রোটন নিউট্রন সংখ্যা যোগফল। তো নিউক্লিয়ান সংখ্যাটাই কিন্তু ভর সংখ্যা, ভালো করে খেয়াল করবে। উপস্থিত প্রোটন নিউট্রন সংখ্যা যোগফল, এটাকে বলা হয় নিউক্লিয়ান সংখ্যা। নিউক্লিয়ান, পাশাপাশি এটাকেই ভর সংখ্যা বলা হবে। কনফিউজড হবে না, জেনে গেলে। মহাত্মা গান্ধী কোন আন্দোলনে বল্লভভাই প্যাটেলের অসাধারণ সাংগঠনিক দক্ষতার পরিচয় পেয়ে তাকে সর্দার উপাধি দেন? আমরা জানি যে বল্লভভাই প্যাটেলকে বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেল। তো তাকে আবার লৌহ মানব বলা হয়, এবং তার মূর্তি যেটাকে
স্ট্যাচু অফ ইউনিটি বলা হচ্ছে, যেটা গুজরাটে তোমার অবস্থিত, লোকেটেড গুজরাট, সব থেকে উচ্চতম মূর্তি পৃথিবীর মধ্যে, 182 মিটার উচ্চতা, তাই তো। এবং এই তাকে বরদৌলি সত্যাগ্রহে পরে, বরদৌলি সত্যাগ্রহ থেকে প্রশ্ন আসে, এখানে কে নেতৃত্ব দিয়েছিলেন? নেতৃত্ব দিয়েছে বল্লভভাই প্যাটেল। কত সালে হয়? 1928 সালে এটি হয়। সর্দার বল্লভভাই প্যাটেল ভারতের প্রথম হোম মিনিস্টার বা স্বরাষ্ট্রমন্ত্রী এবং ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী ছিলেন। নোয়াখালীর গান্ধী কাকে বলা হতো? নোয়াখালীর গান্ধী কাকে বলা হয় বা হতো? তো গান্ধী রিলেটেড প্রশ্ন আসে। নোয়াখালীর গান্ধী আমরা বলবো অশ্বিনী কুমার দত্তকে। সীমান্ত গান্ধী কাকে বলা হয়? খান আব্দুল গফফার খানকে বলা হয়। গান্ধী বুড়ি মাতঙ্গিনী হাজরাকে বলা হয়। তো এইরকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। ডিলাটোমিটার, ডিলাটোমিটার কিসের পরিমাপে ব্যবহৃত হয়? ডিলাটোমিটার এই যে এককটি ব্যবহৃত হয় কিসের পরিমাপে? তড়িৎ শক্তি, যান্ত্রিক শক্তি, পদার্থের মাত্রাগত পরিবর্তন, তাপীয় শক্তি। তো এখানে আমরা তড়িৎ শক্তি মাপতে ব্যবহার করি কি? তড়িৎ প্রবাহ মাত্রা, অ্যামমিটার ব্যবহার করি, প্রবাহ মাত্রা। তো পদার্থের মাত্রাগত পরিবর্তন, এক্ষেত্রে ডিলাটোমিটার এই যন্ত্রটি ব্যবহার করা হয়। আচ্ছা, বর্তমানে আমাদের যে ব্যাচগুলো চলছে সেটা নিয়ে প্রথমে আমি বলেছি, আর বেশি কিছু বলছি না। যারা নতুন আছো, পড়াশোনা শুরু করেছো, বেশি দিন হয়নি, অবশ্য ফাউন্ডেশন 3.0 এই ব্যাচটাকে আমি সাজেস্ট করব, তোমরা নিতে পারো। বা যারা তোমরা রেলের জন্য পড়ছো, এই ব্যাচটা নেবে। এসএসসির জন্য, এসএসসি এমটিএস জিডি, এই ব্যাচটা নিতে পারো। ওকে, বা ইত্যাদি প্র্যাকটিস ব্যাচ রয়েছে। তো চেষ্টা করো তোমরা ভালো করে পড়াশুনো করার এবং একটা প্ল্যান মাফিক পড়তে থাকো। যে পড়তে হয় তাই এরকম ভেবে না, জাস্ট একটা তুমি পরীক্ষা টার্গেট করো এবং সেই অনুযায়ী চলতে থাকো। তাহলে দেখবে তোমার পড়াশোনাটা ভালো হচ্ছে, প্রস্তুতিটা আরো ভালো হচ্ছে। এবং সেই টার্গেটটাকে ফুলফিল করার জন্য তোমাকে যেগুলো করা দরকার তোমাকে করতে হবে। নিয়মিত ধারাবাহিকভাবে পড়ে যেতে হবে। আচ্ছা, হিন্দু মেলা একটা সংস্থা বলতে পারো, বা একটা মেলা, যেটা প্রতিষ্ঠা করেছিল কে? নবগোপাল মিত্র। সালটা 1867 সালে। মায়ানমার আমাদের প্রতিবেশী দেশ, সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মায়ানমারের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে কাকাবো রাজি বা মাউন্ট কাকাবো। নামটা এরকম হবে, স্পেলিংটা আগে একটা এইচ আছে। পরিকল্পনা কমিশন বা প্ল্যানিং কমিশন, এটি ভারতে কত সালে গঠিত হয়েছিল? প্রত্যেকে যারা কানেক্ট আছো বলো উত্তর কি হবে? প্ল্যানিং কমিশন যেটি গঠিত হয়েছিল 1950 সালের 15ই মার্চ। এই ডেটটাকেও একটু মনে রাখবে, পরীক্ষা আসতে পারে। এর ফলে আমরা 5 ইয়ার্স প্ল্যান দেখবো। 51 সাল থেকে শুরু হয়। নিচের কোন নদীটি সিন্ধু নদের উপনদী নয়? কিছু প্রশ্ন এরকম থাকবে, নয় না, এই রিলেটেড প্রশ্ন, এই নয়টা আবার ওই রকম জায়গায় থাকে। অনেকে চোখের দেখার ভুলে প্রশ্ন উত্তর ভুল হয়ে যায়। তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এই প্র্যাকটিস করতে করতে তোমাদের অনেক ভুল ত্রুটি সেগুলো কমতে থাকবে। প্র্যাকটিস করার উদ্দেশ্য এটাই, যে অনেক জানা প্রশ্ন তোমার পরীক্ষায় ভুল হয়ে যায় জাস্ট দেখার ভুলে বা একটু অসতর্কতার ফলে। এই বিষয়গুলো তোমাকে, এই ভুল ত্রুটিগুলো কমে যাবে প্র্যাকটিস করতে করতে। এই যে প্রশ্ন প্র্যাকটিস করছো, দেখছো, বা তুমি নিজে কোনো সেট নিয়ে প্র্যাকটিস করলে। আচ্ছা, গত দিনের একটা প্রশ্ন ছিল, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ভারতীয় সংবিধান গ্রহণ করেছে কত তারিখ? 26 নভেম্বর 1949। এটা হোমওয়ার্ক ছিল আগের দিনের, এবং আজকের হোমওয়ার্ক থাকবে ভারতের প্রথম লোকপাল কে ছিলেন? WBCS প্রিলিমস এর প্রশ্নটা এসেছিল একবার। প্রত্যেকে যারা কানেক্ট আছো তোমরা একটু জানিয়ে দেবে যে আউট অফ 26 তোমার স্কোর কত হলো। এবং আজকের ক্লাস আমি এখানে এন্ড করছি। সেশনটি ভালো লাগলে লাইক শেয়ার করো, এবং আমাদের যে ফ্রি ক্লাসগুলো পাচ্ছ এগুলো পেতে সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশন অল করে রাখো। এবং আমাদের অ্যাপ যেখানে পেড কোর্স করাচ্ছি, TWS একাডেমি অ্যাপ, সেটা তুমি প্লে স্টোরে পেয়ে যাচ্ছ। ওকে, তাহলে এখানে সেশন এন্ড করলাম। টাটা, বাই।